হুট করে আমার পায়ে গুলি মারলো, আর গুলি পড়ার পর হঠাৎ করে ব্রেন একটা শক খায়, তারপরে মনে করেন 2 সেকেন্ডের জন্য বেহুশ হয়ে যায়। গত বছরের জুলাইয়ে জীবনের তোয়াক্কা না করে যারা রাজপথে নেমেছিলেন তাদের অমলিনেই সংগ্রামের রয়েছে নানা গল্প, নানা স্মৃতি। তেমনি আন্দোলনের অনেক ছবি ভিডিওর মতো ছড়িয়ে পড়া একটি ছবি হয়ে উঠেছে স্বৈরাচার বিরোধী সংগ্রামের প্রতীক। 2024 সালের 18 জুলাই ছাত্র জনতার উপর যখন পুলিশ মারমুখী হয়, তখন এই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রায়ন মোল্লা নামের এক শিক্ষার্থীর সাথে আরো একজন আত্মরক্ষার জন্য ডিভাইডারের পাশে শুয়ে আছেন। ছবির পেছনে কয়েকজন পুলিশ সদস্য ভীষণ আক্রমণাত্মক ভঙ্গিতে ছুড়ছেন গুলি। এই ছবিটি শুধু একটি মুহূর্ত নয়, এটি হলো একটি প্রজন্মের প্রতিবাদের ভাষা। জুলাইয়ের যোদ্ধারা এই দৃশ্য থেকে পেয়েছেন সাহস, পেয়েছেন সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজ আমরা কথা বলবো সেই অকুতভয় জুলাই যোদ্ধা রায়ন মোল্লার সঙ্গে। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের আজকের বিশেষ সাক্ষাৎকারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নেহাল আহমেদ। গত বছর জুলাই আন্দোলনের সময়ের একটি ছবি, যে ছবিটি এবছর জুলাইয়ে সব থেকে বেশি যে ভাইরাল হয়েছে, একটি ডিভাইডারের সামনে শুয়ে থাকা একটি যুবক এবং তার উপর দিয়ে পুলিশের যে গুলি চলছিল, এরকম একটি ছবি এই জুলাইয়ে ভাইরাল হয়েছে। সেই রায়ন মোল্লা রয়েছে আমাদের সাথে। আজকের এই বিশেষ সাক্ষাৎকারে শুনবো সেদিন কি হয়েছিল তার কাছে। আপনাকে স্বাগত জানাই বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে। আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনার যে ছবিটি ভাইরাল হয়েছিল, ডিভাইডারের সামনে শুয়েছিলেন যে ছবিটিতে, সেই দিনের ঘটনাটা আগে আপনার কাছে আমরা জানতে চাই। 18 জুলাইতে যখন 30 জনের উপরে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে যখন আমরা বলি যে তাদেরকে অন্যায়ভাবে ধরা হয়েছে, তাদেরকে ধরে না নিয়ে তাকে এই জায়গা থেকে ছেড়ে দেন। তো প্রথমে আমি যাই মাইক নিয়ে, যখন যাই তখন অন্য কেউ ছিল না, মানে আমি পারমিশন নিয়েই যাই যে আমি আসি, একটু কথা বলবো। তো যখন যাওয়ার পরে যখন কথা বলার পরে সে আমাদেরকে বিভিন্নভাবে কথা দিয়ে আর কি বুঝ দিতেছে যে আমি আইজিপির সাথে কথা বলি, ডিএমপি কমিশনার স্যারের সাথে কথা বলি, আমরা চাইলেই সাইডে দিতে পারি না, এটা পারি না, ওইটা পারি না। হ্যাঁ, এভাবে আমার সাথে কথার একটা বাকবিতণ্ডা চলে তাদের। তো কথার এই বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে প্রায় 1 ঘন্টার মতো চলে যায়। 1 ঘন্টার মতো চলে যাওয়ার কোনো রেসপন্স না আসায়, তাদের পজিটিভলি কোনো রেসপন্স না আসে, তখন হুট করে আর কি আমাদের যেই ছাত্র ভাইরা আছে সবাই চলে আসে থানার চারদিকে। যখন চলে আসে তখন তারা আরও একটু চাপে পড়ে যায়। চাপে পড়ার কারণে প্রায় 4-5 হাজার স্টুডেন্টের উপর হবে, মানে 11:30টার সময় আর কি। তো যখন এভাবে সবাই চলে আসে তখন পুলিশ বলতেছে কি যে ভাইয়া আমাদের কথা তো শুনতেছে না পিছনে আগানোর জন্য, তাই তুমি একটু বলো যাতে ডিভাইডারের পিছনে সবাই চলে যায়। তো আমি ডিভাইডারের কাছাকাছিই ছিলাম, মানে একদম থানার সামনে। তো ওরা আতঙ্কে ছিল যে থানায় কোনো অ্যাটাক করে কিনা। আমি বলছি আমরা পিসফুল প্রোটেস্ট করতে আসছি, আমরা আসলে কারো অ্যাটাক করতে আসিনি, আমরা ওই ধরনের অ্যাগ্রেসিভ হব না। তো এই বলার পরে যখন সবাই পিছনে আগাইতে বললাম আর কি, তো ওরা একটু আগানোর পরেই হুট করে ওরা গুলি বর্ষণ শুরু করলো। গুলি বর্ষণ শুরু করার পরে তখন আমি মাইক দিয়ে বলতেছিলাম, আমি আর কি পিছু হটতে রাজি ছিলাম না অ্যাকচুয়ালি। আমার বলতেছিলাম যে আমি ভাইদেরকে নিয়ে তারপরে এই জায়গা থেকে যাব। তো বাকবিতণ্ডা হওয়ার কারণে তারপরে যখন এভাবে বলতেছি তখন আমার প্রথমে হাত পাশায় গুলি মারে, বাম হাতে গুলি পড়ার পরে সোরা বুলেটগুলো প্রায় 10টার মতো লাগে। গুলি পড়ার পরে ওরা আর কি আমার হাত থেকে মাইকটা পড়ে যায়। মাইকটা পড়ে যাওয়ার পরে তখন আমি ডান হাত দিয়ে যখন এইভাবে বলতেছি যে এই যে গুলি, আপনি তো আমাদের ওয়াদা করছিলেন আজকে গুলি বর্ষণ করবেন না। তো তারপরে হুট করে আমার পায়ে গুলি মারলো। পায়ে গুলি মারার পরে এখন আমার কাছে 2টা অপশন ছিল। একটা ছিল যে মানে সামনে থেকে গুলি মারছে, তো একটা ছিল যে তাদের ইয়াতে যাওয়া, আর একটা ছিল ডিভাইডারের পাশে পড়ে যাওয়া। আর গুলি পড়ার পর হঠাৎ করে ব্রেন একটা শক খায়, তারপরে মনে করেন 2 সেকেন্ডের জন্য বেহুশ হয়ে যায়। যখন আমি আর কি ওই জায়গায় পড়েছিলাম তখন অনেক ছাত্ররা আমাকে নিতে আসতে চাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত মানে এত গুলি আর এত টিয়ার শেল ছুটতেছিল তখন আর কেউ আসতে পারে নাই। আমার মানে স্মৃতিগুলো এখন চোখে ভাসতেছে, আমার একদম ফুল চোখে ভাসতেছে। এখন আপনার শরীরে কতগুলো গুলি রয়েছে এবং সেই দিনের সেই বর্বরতার যে চিত্র, সেটিকে এখনো আপনার মনে পড়ে কিনা? আমি একটা মানে একদম স্পষ্ট একটা কথা এখনো মনে আছে। আমি যেদিন আর কি গুলি খাই, এর আগের দিন রাত্রে আমি স্বপ্নে দেখি আমার কে যেন গলা ভাসে একটি মারছে।
তো এইটা যে আমার যে দেশ, আমার যে এই মাতৃভূমিতে বসে যে আমার এভাবে গুলি মারবে, এটা আমার মানে কল্পনার বাহিরে ছিল এক কথায়। ও আসলেই ভয় ছিল। ও ভয় থাকার পরে ও দেখছে যে আমি গুলি খাইছি। আসলে ও গুলি খায় নাই, তারপরও ও দেখছে যে আমি গুলি খাইছি। ওরে সাহস জোগানোর জন্য আমি আসলে নিজেরে কনফিডেন্ট দেখাইছি। আমার যে ক্ষতটা আছে, এই ক্ষতটা যাতে ওদেরকে সাহস যোগায়। শুধু ওই ছেলেটা না, ওই ছেলেটাকেও আমি বলছি যে তুমি ভয় পাইও না। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, তারপরে বলছি, কিন্তু ওই ছেলেটা আমার দেখেই নিচে করছে। সে সময় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা, নাকি সাধারণ শিক্ষার্থী থেকেই সেদিনের আন্দোলনে যুক্ত হয়েছিলেন? কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই। 15 জুলাই যখন ঢাকা ইউনিভার্সিটির আমার কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা যখন আহত হয়, রেদওয়ান, রাকিব, তারপরে আর হাবিব, এই 3টে ফ্রেন্ড ছিল। ওরা যখন আহত হয়, ওদের সাথে কথা বলি আমি। কথা বলার পরে ওদের প্রতি সহানুভূতি হয়। তারপরে আমরা 15 জুলাই রাত্রে একটা প্ল্যান করি যে 16 জুলাই উত্তরাতে প্রোটেস্ট হবে। এ জায়গায় কোনো কেন্দ্রীয় নেতা বা কারো কোনো হস্তক্ষেপ ছিল না, কোনো পলিটিক্যাল দলের হস্তক্ষেপ ছিল না। 16 তারিখ রাত্রে আমাদের উপস্থিত আসিফ মাহমুদ ভাইয়ের ফেসবুক পেজে আমি নক করি, তারা রিস্ক করার ট্রাই করি, তার ফ্রেন্ড সার্কেল থেকে নাম্বার নিয়ে রিস্ক করার ট্রাই করি যে ভাইয়া আমাদের এই জায়গা থেকে একটা সমন্বয় দিয়ে দেন। আর এ জায়গায় তো আপনাদের কোনো হস্তক্ষেপও নাই। এ জায়গায় মানে আসলে ছিল না। কোনো কেন্দ্রীয় কোনো নেতা যদি বলতে পারে যে তাদের হস্তক্ষেপ ছিল, তাহলে আপনি দেখেন কেউ বলতে পারবে না। কিন্তু এটা আমাদের নিজস্ব প্রচেষ্টা হয়েছে। এটা আমাদের উত্তরাতে যারা আছি, আমাদের কয়েকজনের নিজেদের চেষ্টার কারণে এটা আন্দোলনটা হয়েছে আর কি। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল। এই একটি বছরে আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে নেমেছিলেন, সেটি কতটা পূরণ হয়েছে বলে মনে করছেন? আসলে বিষয়টা দুঃখজনক হলেও সত্য যে আশানুরূপ প্রতিফল আমরা পাই নাই, বুঝছেন। ফলটা আমাদের যে আশানুরূপ যে ফলটা দরকার ছিল, ওইটা আসলে এখন পর্যন্ত আসে নাই। আমাদের বিচারটা হয় নাই, পুলিশের বিচারটা হয় নাই। আমাদের যে ছাত্রভাইরা মারা গেছে, এখনও অনেকে আছে চিকিৎসার অভাবে মারা গেছে। এরকমের আমার একজন আছে, যেমন বাউফলের একটা ভাই আছে, ও চিকিৎসার অভাবে মারা গেছে। নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে গড়ার জন্যই আমরা লড়াইতে নামছিলাম। যদিও প্রথমে বৈষম্য আসলে সব কিছুর বিরুদ্ধে, যেই জায়গায় দুর্নীতি, অবিচার, অন্যায় হয়েছে, এটার বিরুদ্ধেই আমাদের এটাই ছিল বৈষম্যের মূল তো এইটার বিরুদ্ধেই আমাদের মূল আন্দোলনটা ছিল। আর কোঠা তো বটেই, কোঠায় তো এই আমাদের যে অন্যায়টা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের প্রতি, সেটাও তো ছিল। আর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সরকার আরও সচেতন হওয়া উচিত। আর আমাদের বিচার, যেটা জুলাই ঘোষণাপত্র, এগুলো অনতিবিলম্বে আমাদেরকে দেওয়া উচিত। জুলাই ঘোষণাপত্রটা প্রকাশ করা উচিত। আর সংবিধান আমি মনে করি যে স্থগিত করাটা উচিত। আমার ডক্টর ইউনূস স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে যেন 5ই আগস্টের ভিতরে সংবিধানটা স্থগিত করা হয়। আর নতুন বাংলাদেশ নতুনভাবেই যেন সাজানো হয়, নতুনভাবেই যেন সংবিধান রচনা করা হয়। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের আজকের বিশেষ সাক্ষাৎকারে সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তীতে এমন সাক্ষাৎকার দেখতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন।